আজ আমার বয়স 18 বছর 11 মাস 1 দিন আর 29 দিন পর আমার বয়স হবে 19 বছর। আমার লেখাপড়া ভালো লাগে না, তাই আমার জন্মের 7 বছর পর্যন্ত আমি লেখাপড়া করিনি। মা বাবার অনেক জোরাজুরিতে লেখাপড়া শুরু করেছিলাম। আমার বাম হাতের কনুইয়ে একটা চাঁদের মতো টোটো করা, এটা আমার জন্মদান। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। বাকি সব পরে বলবো। আজ আমার কলেজের দ্বিতীয় দিন। কালকে কলেজে গিয়েছিলাম আর আজকে আবারও কলেজে যাচ্ছি। কাল কলেজে অনেক মেয়ে দেখেছি, কিন্তু একটাকেও পছন্দ হয়নি। কিন্তু অনেকগুলো ছেলে বন্ধু হয়েছিল। কলেজে আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 5 মিনিটের রাস্তা, তাই হেঁটেই চলে এলাম। কলেজের গেট দিয়ে ঢুকবো অমনি। কি খবর খালেদ? ভালো, তোমাদের কি খবর? চলো ক্লাসে যাই, সময় হয়ে গেছে। আচ্ছা, আমরা তো ক্লাসমেট, তাহলে আমরা তুই করে বলতে পারি না? চলে এলাম ক্লাসে, অনেকক্ষণ ক্লাস করলাম, তারপর চলে এলাম বাড়িতে। এভাবেই কেটে গেল 29 দিন। আজ আমার 19 বছর পূর্ণ হবে। মা বাবা আমার জন্মদিনে উৎসব পালন করতে চাইলো, কিন্তু আমার এসব ভালো লাগে না, তাই কোনো উৎসব পালন করিনি। আজও আমি কলেজে এলাম। আর হ্যাঁ, আমার কিছু মেয়ে বন্ধুও হয়েছে। কেন জানি আজকে আমার অন্যরকম ফিলিংস হচ্ছে। মনে হচ্ছে হাজার হাজার মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তারা বলছে শুভ জন্মদিন রাজামশাই। আমি একটা ঘোরের মধ্যেই আছি। কি রে খালেদ, কি ভাবছিস? সুমার ডাকে আমি ঘোর থেকে ফিরে এলাম। ওই কিছু না তো। সুমা আমার মেয়ে বন্ধু, ওকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমি দেখলাম তুই চিন্তিত। তুই ভুল দেখিস। আচ্ছা তোরা থাম, চল ক্লাস করবি না? রুহুল আর রুবেল কোথা থেকে দৌড়ে এসে চল। দূরে ক্লাস করলাম, কিন্তু ভালো লাগছে না, তাই বেরিয়ে গেলাম। কলেজের পেছনে একটা ছোট্ট জঙ্গল আছে, সবসময় মানুষ থাকে না, এখনো নেই। আমি সেখানে একটা গাছের নিচে বসে আছি। হ্যাপি বার্থডে ভাইয়া। কোথা থেকে একটা পিচ্ছি মেয়ে এসে বলল। আমি মেয়েটার দিকে তাকিয়ে অবাক, কারণ মনে হচ্ছে মেয়েটার শ্বাস শরীর দিয়ে আলো বের হচ্ছে। তাও নিজেকে সামনে বললাম, থ্যাংক ইউ আপু। ভাইয়া তুমি খুশি হয়েছো? কিন্তু তুমি কে? আর তুমি জানলে কি করে যে আজ আমার জন্মদিন? ওই ওই যে আপু বলেছে। আমার পিছনে দেখিয়ে বললো। আমি পিছনে ফেলাম, কিন্তু কাউকে দেখলাম না, তাই আবার সামনে ফেলাম এবং বললাম, কই কাউকে তো কি হলো? এই মাত্রই তো মেয়েটা এখানে ছিল, তাহলে কোথায় গেল? তবে কি ওইটা ভূত ছিল? রে এখানে দাঁড়িয়েছিস কেন? আর ক্লাস করলি না যে? পিছনে ফিরে দেখলাম আমার বন্ধু বান্ধবীরা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আসলে আমার ভালো লাগছিল না, তাই বেরিয়ে এলাম। ওকে বললাম না, বললেও বিশ্বাস করবে না। তোকে খুব চিন্তিত লাগছে, কেন বলতো? কই না তো। তাহলে চল বাড়িতে যাই। আচ্ছা চল। বাড়িতে চলে এলাম, এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিতে বসলাম। এমন সময় আম্মু। খালেদ, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ মা? তোর বাবা বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, টাকাটা তুলে নিয়ে আয় তো। ওকে আম্মু, আমি যাচ্ছি। চলে এলাম দোকানে। টাকাটা তোলার সময় আমি লক্ষ্য করলাম কিছু লোক আমাকে ফলো করছে। টাকা তুলেছিলাম 30,000। আমি টাকাগুলো নিয়ে রাস্তা পার হচ্ছিলাম, এমন সময় সেই লোকগুলো আমাকে ঘিরে ধরলো। আমার অনেক ভয় করছিল। আমি শত মানা করার সত্ত্বেও ওরা আমার কাছ থেকে টাকা নিয়ে নিছিল। আমার রাগ চূড়ান্ত পর্যায়ে উঠে গেল। ওরা টাকা নিয়ে পালাচ্ছিল। হঠাৎ আমার হাত থেকে একটা গোলক বেরিয়ে গেল। ওই চারজনের কাছে গিয়ে গোলকটা একটা রশিতে রূপান্তরিত হলো। সেই রশিটা চারজনকে একসাথে আটকে দিল। এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। এটা কি কোনো রকম জাদু? আমার কি হয়েছিল আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না। তাই তাদেরকে মুক্ত করার জন্য আবার জাদু প্রয়োগ করার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত থেকে কোনো জাদু শক্তি বের হচ্ছে না। এসব পরেও ভাবা যাবে, তাই আমি টাকার ব্যাগটা নিয়ে চলে এলাম বাড়িতে। রাস্তায় কোনো ঝামেলা হয়নি তো? না মা, কোনো ঝামেলা হয়নি। মাকে এখন বলা যাবে না। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে ছাদে চলে এলাম। এসে ভাবতে লাগলাম কি হচ্ছে আমার সাথে। আমি স্পষ্ট দেখলাম এবং অনুভব করলাম আমার হাত থেকে একটা গোলক বেরিয়ে গেল, কিন্তু আবার চেষ্টা করার পরও আমি কিছু করতে পারলাম না। কেন? কে আমি? কি উদ্দেশ্য আমার? হাজার প্রশ্ন ঘুরছে আমার মনে। তারপর ঘরে চলে এলাম, এসে শুয়ে পড়লাম। বাঁচাও, 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 আমাদের বাঁচাও। হাজার হাজার মানুষ বলছে ভয় পেও না, আমি আছি, ওরা তোমাদের কিচ্ছু করতে পারবে না। সাথে সাথে ওরা আমাকে মায়া শক্তি দিয়ে বন্দী করে ফেলেছে। ওরা ছিল 19 জন। ওদের মায়া শক্তির মাঝে আমার মায়া শক্তি কাজ করছিল না। ওরা আমাকে বন্দী করে আমার প্রাণের মানুষগুলোকে হত্যা করছে। আমি নিস্তব্ধ। না, কি দেখলাম আমি স্বপ্নে? ওরা কারা? এই স্বপ্নের মানে কি? আমাকে জানতেই হবে আমি কে। এই ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর আমি আরেকটা স্বপ্ন দেখলাম, কিন্তু এটা আগেরটার চেয়েও আলাদা। এই স্বপ্নে আমাকে একজন বৃদ্ধা লোক আমাকে বলছে, আপনি এই সব প্রশ্নের উত্তর পাবেন, তার জন্য আপনার কাছে আমরা একজনকে পাঠাবো। সে আপনার পুরো অতীত মনে করিয়ে দেবে।
কিন্তু আমি তাকে চিনব কি করে? তাকে চেনার উপায় আপনাকেই বের করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, আপনাকে একটা মেয়ে জন্মদিনের উইশ করেছিল। সেই মেয়েটির বোন আসবে আপনার অতীত মনে করিয়ে দেওয়ার জন্য। খালেদ, এই খালেদ, উঠ, কলেজে যাবি না? কয়টা বাজে মা? 9টা। আচ্ছা তুমি নাস্তা রেডি করো, আমি আসছি। আমি রেডি হয়ে চলে এলাম। এসে দেখি মা আমার জন্য টেবিলে খাবার রেডি করছে। এমন সময় মা একটা কথা বলবে? বল। আমার জন্মের কিছু কথা বলো তো। হঠাৎ এই কথা? তুমি বলবে? আচ্ছা শুন তবে। অনেক দিন আগে কথা। আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, কিন্তু কোনো সন্তান হয় না। আমরা আল্লাহর কাছে একটা সন্তান চাইতাম, যে কিনা মানুষের উপকার করবে, যে কিনা আগের জন্মে কোনো পাপ কাজ করেছিল না। অনেক মানত করার পর তোর জন্ম হয়েছিল। তবে তোর জন্মের সময় একটা আশ্চর্য কাজ হয়েছিল। সেটা কি মা? ওর জন্মের পরে তুই অনেক কান্না করেছিলি। 7 দিন পর্যন্ত অনেক কান্না করেছিলি। তোর চোখ দিয়ে পানি নয়, লাল বর্ণের এক পানি বের হয়েছিল। তোর চোখ অনেক লাল টকটকে হয়েছিল, যার কারণে আমি আর তোর বাবা অনেক ভয় করেছিলাম। ও আচ্ছা। এবার কলেজে যা, সময় হয়ে গেছে। আচ্ছা আমি কলেজে চলে এসেছি। আমাকে দেখে সুমা, লিমা, রুহুল, রুবেল দৌড়ে এলো। কি রে, তোকে এত চিন্তিত লাগছে কেন? কই না তো। আর তুই তো প্রেম করিস না কেন বলতো? এমনি পছন্দ হয় না। আরে তুই জানিস না আজ কলেজে অনেক নতুন মেয়ে এসেছে, দেখতে অনেক সুন্দরী সুন্দরী। না রে, ভালো লাগে না। আরে তোরা থামবি? চল ক্লাসে চল। চল। তারপর ক্লাসে চলে আসলাম। এসে পড়লাম মহা ঝামেলায়। ওরা 4 জন 2 বেঞ্চে বসে পড়লো, আর আমি বসার জায়গায় পেলাম না। দুটা বেঞ্চে দেখলাম একজন একজন করে বসে আছে, কিন্তু দুজনেই মেয়ে, অনেক সুন্দরী। কিন্তু কার পাশে বসবো ভাবতে ভাবতে একজনের পাশে বসে পড়লাম। হাই, আমি রূপা। হাই, আমি খালেদ। হাত বাড়িয়ে দিয়ে বললাম। আরো অনেক কথা হলো দুজনের মাঝে। আমরা অনেক ভালো বন্ধুও হয়ে গেলাম। কিন্তু মেয়েটাকে কি আমি আমার বন্ধুর চোখে দেখি, নাকি অন্য কিছু, এসব ভাবছিলাম। হঠাৎ চোখ গেল রুবেল দেখি। দেখি ওরা আমাকে আর রূপাকে দেখে হাসছে। মনে হয় অন্য কিছু ভেবেছে। ভালোভাবে সবগুলো ক্লাস শেষ করলাম। তারপর রূপার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছি। এমনি যা হলো তা দেখে আমি নিজেও অবাক। ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কেউ একজন আমাকে এক টানে আমাকে কলেজের পেছনের জঙ্গলে নিয়ে গেল। কে আপনি? আমাকে এইভাবে নিয়ে এলেন কেন? আমি নীলা। তোমার? আমার কি? কিছু না। তাহলে আমাকে তুমি করে বলছেন কেন? কারণ আমার তোমাকে পছন্দ। তবে তখন ক্লাসে 2টা বেঞ্চ খালি ছিল, তুমি আমার পাশে না বসে ওই মেয়েটির পাশে বসেছিলে কেন? আমার ইচ্ছা। তোমার ইচ্ছে হবে কেন? কারণ ও সুন্দরী, আমার পছন্দ ওকে। এ হতে পারে না। কেন? কারণ ও মানুষ। আর মনেই বলে ফেললো নীলা। আর আমি? তুমি মায়ারাজ। কি বলছেন? ঠিকই বলছি। তবে কি আপনি? হ্যাঁ আমি। এখন লক্ষ্য করছি মেয়েটার শরীরের পেছনে যেন আলো। আমার তখনই মনে পড়ে গেল ওই বৃদ্ধা লোকটি কি বলেছিল যে আমাকে আমার অতীত মনে করে দেওয়ার জন্য যে মেয়েটি আসবে, সেই মেয়েটি হলো আমার জন্মদিনে উইশ করা মেয়েটির বোন। ওই মেয়েটির পেছন থেকেও আলো আসছে। তবে কি এই সেই মেয়ের বোন? কিন্তু তুমি জানলে কি করে এসব? আমি সব জানি। তাহলে তুমি আমাকে আমার পুনরো অতীত জানার জন্য এসেছো? হ্যাঁ। তাহলে বলো আমি কে? এখানে নয়, আমি তোমাকে আমাদের এখানে নিয়ে যাই। তাহলে এখনই চলো। না। কেন? কারণ এখন আমরা মনুষ্য জগতে আছি। এখানেও মায়ারাজ তার দুষ্ট সেনাপতিকে পাঠিয়েছে তোমাকে খুঁজে নেওয়ার জন্য। আর তোমাকে পেলে তারা তোমার মায়ারাজের কাছে নিয়ে যাবে। তাদের সমস্যা কি? তার আগে আমরাই চলে যাই। কারণ সেনাপতি জেনে গেছে তোমার মায়া শক্তি ফিরে আসছে। তোমার মনে আছে তুমি ডাকাতদের হাত থেকে ব্যাগ উদ্ধার করার জন্য মায়া প্রয়োগ করেছিলে? হ্যাঁ, তাতে সমস্যা কি? আছে। তাতে সেনাপতি বুঝে গেছে যে মনুষ্য জগতে মায়া প্রয়োগ করা হচ্ছে, আর এরপর আমার বোন এসে মায়া প্রয়োগ করেছে। এখন যদি আমরা মায়া প্রয়োগ করার চেষ্টা করি তবে সেনাপতি আমাদের ধরবে। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। সময় হলেই বুঝবে। এখন বাড়ি যাও। আজ রাত 1:30 আমার সাথে দেখা করো। তুমি কিভাবে? তুমি রাতে এই স্থানে আসবে, তবে মায়া প্রয়োগ করার চেষ্টা করো না। আমি তো মায়া জানি না।
সময় হলেই বুঝবে। আচ্ছা এখন যাই যে। হ্যাঁ আচ্ছা। তারপর আমি সেখান থেকে চলে এলাম আর নীলা অন্যদিকে চলে গেল। আমি এসে দেখলাম কলেজে কেউ নেই, দারোয়ান চাচা গেট বন্ধ করছে। তারপর আমি বেরিয়ে এলাম, ভাবতে লাগলাম নীলা সব কি বলছে, ও আমার সাথে চিট করছে না তো। আজ এসেই দেখি। আমি বাসায় চলে এলাম, এসে খাবার খেয়ে মোবাইলে একটা অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে গেলাম। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো, ঘুম ঘুম চোখে জানলা দিকে উঁকি দিলাম। আমি কি দেখলাম, বাইরে দেখলাম একটা অদ্ভুত ধরনের পাখি আকাশে উড়ছে। আমি এটা দেখে লুকিয়ে পড়লাম। পাখিটার সারা শরীরে আলো জ্বলছে, দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ পাখি না। প্রায় 1 ঘন্টা পর আবার উঁকি মারলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না, হয়তো চলে গিয়েছে। তাই আমি বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। হালকা ভয় লাগছে, কিন্তু সাহস করে চলে এলাম কলেজে। এসে কলেজের পেছনে জঙ্গলটাতে গেলাম, কিন্তু আমি অবাক, নীলা কই? নীলা, নীলা কোথায় তুমি? এমনি নীলা একটা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। ওইখানে লুকিয়েছিলে কেন? আর জানো, আজ একটা অদ্ভুত পাখি দেখলাম, কেন জানি অনেক ভয় হলো, তাই লুকিয়ে পড়ছিলাম। আচ্ছা তুমি জানো যে এই পাখিটা কি? আমার কথাগুলো শুনে নীলা যা বললো তা শুনে আমি অবাক। নীলা বললো যে সেটা কোনো সাধারণ পাখি না, তবে সেটা ছিল মায়ারাজ্যের সেনাপতি গুপ্তচর। কি নাম ওর? লাইট স্পিড। তা লাইট স্পিড আমাদের এলাকায় কেন এসেছে? কারণ সে মনে হয় জানতে পেরে গেছে যে আমরা এই এলাকার মাঝেই আছি। তাহলে এখন উপায়? আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু কোথায় যাব? আমরা যেখানে যাব ওরা আমাদের পিছনে পিছনে আসবে। আমাদের মায়া রাজ্যে যেতে হবে। কিভাবে? আমি মায়া শক্তি ব্যবহার করছি, তুমি আমাকে ধরো। তুমি না বলেছিলে মায়া শক্তি ব্যবহার করা যাবে না? এখন আর কোনো উপায় নেই, এখন বিটকেল নিয়ে এসে আমাদের খুঁজবে। এই বিটকেল আবার কে? সেনাপতি। আচ্ছা চলো। তারপর আমি নীলার হাতে হাত রাখলাম। চোখ বন্ধ করো। কেন? এত প্রশ্ন কেন তোমার? আচ্ছা, তারপর চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর নীলা বলল, এবার চোখ খুলুন। কেন? আবার প্রশ্ন? না তো, এই তো খুলছি। তারপর আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে তো আমি অবাক। একটা প্রশ্ন করবো? হ্যাঁ। আমরা এখন কোথায় আছি? মায়াবী রাজ্যে। এত তাড়াতাড়ি? তাছাড়া এখানে এত অন্ধকার কেন? কারণ আমরা মায়াবী রাজ্যের নিচে অবস্থান করছি। তার মানে হলো পাতালে, কিন্তু কেন? না থাক, আর প্রশ্ন করবো না। যদি মায়াবী আমাকে কিছু করে ফেলে? আচ্ছা এখন আমার অতীত বলো। তার জন্য তো আমাদের স্বপ্নাম দাদুর কাছে যেতে হবে। এটা আবার কোন পাগল? তিনি পাগল নেই, তার কাছে সবকিছুর খবর আছে। আল্লাহ তাকে অনেক অদ্ভুত শক্তি প্রদান করেছে। তাহলে চলো। এখানেও সমস্যা আছে। কি সমস্যা? তাকে মায়াবী রাজ্যে বন্দি করে রেখেছে। তুমি এসব কি করে জানলে? সময় হলেই জানতে পারবে। এখন আমি আমার অতীত জানবো কি করে? আমি ওনার কাছ থেকে তোমার অতীত জানার উপায় এনে দিতে পারি, একটা শর্ত। কি শর্ত? আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আপনারা ভাবতেছেন খুব সহজ শর্ত? আরে মিয়ারা, আমার মাথায় এখন প্রশ্নের পাহাড় জমা আছে। কিছু নমুনা শোনো। আচ্ছা এসব ও জানলো কি করে? নীলা মায়ারাজ্যের কারাগার চিহ্ন কি করে? ওর স্বপ্নাম দাদুর কাছে যাবে কি করে? ওর আসল পরিচয় কি? ও আমাকে সাহায্য করছে কেন? এতে তার কি লাভ? আমার এত শক্তি থাকা সত্ত্বেও আমি ব্যবহার করতে পারছি না কেন? ইত্যাদি ইত্যাদি। তারপরে অনেক কষ্ট বললাম। আচ্ছা আমি জানি তোমার মনে কি কি প্রশ্ন, এসবের উত্তর তুমি সময় মতো পাবে, কিন্তু শেষের প্রশ্নের উত্তর আমি তোমাকে এক্ষুনি দিচ্ছি। বলো। তুমি তোমার শক্তি তখনই ফিরে পাবে যখন তুমি তোমার অতীত জানতে পারবে। আচ্ছা। তারপর নীলা অদৃশ্য হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, মাকে বলার সুযোগও পেলাম না। মা তো বাড়িতে ছিল, মার সাথে তো দেখা করতে পারতাম। বাবা না হয় বিদেশে থাকে। প্রায় 1 ঘন্টা এসব ভাবলাম, হাঁটাচলা করলাম, কিন্তু নীলা আসছে না। আমার অনেক ভয় করছে নীলার কিছু হয়ে যায়নি তো। এই তাড়াতাড়ি চলো, আমি আসার সময় একজন সৈনিক দেখে ফেলেছি। হঠাৎ নীলা চলে এসে হাঁপাতে হাঁপাতে বললো, কোথায় যাবো? তাই তো। আচ্ছা একটা কাজ করলে হয় না? কি? পৃথিবীতে চলে যাই। কিন্তু চলো না। আচ্ছা চলো। আমরা চলে আসলাম, আর ওই সৈনিক হয়তো আমাদের খুঁজছে। চলে এলাম পৃথিবীতে, ঠিক কলেজের পেছনে। আচ্ছা তুমি ওইখানে কি দেখেছিলে? সেনাপতি মায়াবী রাজ্যে চলে গেছে। ও তাই? হ্যাঁ। আমার একটা কথা রাখবে? বলো। আগে বলো রাখবে। আচ্ছা বলো। আমি একবার মাকে দেখে আসি। এখন দেখার সময় নেই। আমি যাবই, মাকে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা তবে আমিও তোমার সাথে যাব। আচ্ছা। তারপর নীলা মায়া প্রয়োগ করে আমাকে উড়িয়ে নিয়ে গেল। রাত থাকায় অনেকটা সুবিধা হচ্ছে। আমি নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এখন পর্যন্ত
নীলাকে ভালো করেই দেখিনি। নীলার গায়ে একটা নীল জামা, মাথার চুলগুলো হালকা বাতাসে দুলছে, চোখে কাজল, ঠোঁটে নীল রঙের লিপস্টিক, সব মিলিয়ে অনেক ভালো লাগছে নীলাকে। এইভাবে কি দেখো? তোমাকে। আমাকে দেখার কি আছে? অনেক কিছু, এখনো ঘোরের মধ্যেই আছি। যা। লজ্জা পেয়ে হালকা ধাক্কা দিয়ে দিল। কই না তো, আমরা এখনো পৌঁছাইনি। না। ওই তো আমাদের বাড়ির নিচে, চলো। নীলা আমাকে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে এলো, সোজা আমার রুমে। নীলা আমাকে বললো, যাও তোমার মাকে দেখে আসো, আমি এখানে বিশ্রাম নিচ্ছি। আচ্ছা। আমি চুপি চুপি মায়ের রুমে চলে আসলাম। এসে মাকে দেখলাম একা একা বিছানায় শুয়ে আছে। আমার মাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। মায়ের কপালে একটু হাত বুলিয়ে চলে আসলাম নিজের রুমে। আমি এসে দেখি নীলা আমার ডায়েরি হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখে ডায়েরিটা রেখে দিল। কি দেখছিলে? তোমার ডায়েরি। আমাকে জিজ্ঞেস করছিলে? না। তবে কেন নিয়েছিলে? তুমি কেমন সেটা জানার জন্য। কেন? তুমি জানতে না আমি কেমন? জানতাম, কিন্তু ব্যক্তিগত ভাবে না। তা কি জানলে? এই তো, তোমার কোনো মেয়েকে পছন্দ না, তুমি কাউকেও ভালোবাসো না, এইসব। মেয়ে রে বাবা, শুধু এটাই দেখলো আমি কাউকে ভালোবাসি না? আচ্ছা ভালো। তাহলে চলো। কোথায়? কলেজের পেছনে। চলো। কোনো প্রশ্ন করলাম না, আমি জানি যে আমাকে যেতেই হবে। চলে এলাম কলেজের পেছনে। এখনো রাত, তবে এখন আর ভয় করছে না। এবার নীলা বলল, এই নাও, এটা খাও। একটা শিশি হাতে দিয়ে বলল, এটা? এই জলটা খেলে তোমার সকল অতীত মনে পড়ে যাবে। আচ্ছা। আর কিছু না বলে খেয়ে নিলাম। এই ওষুধটা খেয়ে আমি যা দেখলাম তার জন্য আমার চোখের জল অনবরত পড়তে থাকলো। যা দেখলাম তা হলো আমার পুরনো স্মৃতি মনে পড়তে থাকলো। জয় বিপ্লব, সূর্যের জয়। ধন্যবাদ। আপনারা আপনাদের আর্জি পেশ করতে পারেন। আমাদের কোনো আজ নেই, কারণ একটাই, আপনি আমাদের কোনো অভাব রাখেননি। সব আপনাদের দয়ায়। মহারাজের জয় হোক। বলুন। হ্যাঁ বিক্রম। আজ তো আপনার অনেক খুশির দিন, তাই বলছিলাম আমরা একটা মাজার জিয়ারত করে আসি। তা দরকার। আমি মায়ারাজ হতে পারি, কিন্তু আল্লাহর উপরে নই। তাহলে কাল সকালে আমরা রওনা হই মাজারের উদ্দেশ্যে। ঠিক আছে, তুমি সকলকে জানিয়ে দাও খবরটা। এই বলে বিপ্লব চলে যেতে লাগলো রানীর ঘরে। প্রিয় প্রজাগণ, আমাদের মহারাজ ঠিক করেছেন কাল তিনি মাজার জিয়ারত করতে যাবেন, আর উনি চান আপনারা ওনার জন্য দোয়া করুন। জয় বিপ্লব সূর্য, মহারাজের জয়। সেনাপতি যেতে লাগলেন রাজামশাইয়ের উদ্দেশ্যে। আসতে পারি রাজামশাই? আরে বিক্রম যে, এসো এসো। মহারাজ, আপনার সাথে কিছু একান্তে কথা বলার ছিল। তোমাকে কতবার বলেছি, সবার সামনে মহারাজ ডাকলেও একান্তে মহারাজ ডাকবে না, কেননা আমরা ছোটবেলার বন্ধু। আচ্ছা ঠিক আছে। এবার বলো, এমন সময় আমার রুমে কেন? তুমি তো এখন মহা খুশি বাবা হতে চলেছো, তা রানীমা কই? এই তো আমি এখানে। আর তোমাকে না বলেছি আমাকে এমনিতেই ভাবি ডাকবে। আচ্ছা ডাকবো। এখন বলো তোমাদের সন্তানের নাম কি রেখেছো? আগে মাজার জিয়ারত করে আসি, তারপর ওইখানে ওর নামকরণ করব। কি আমরা কি মাজার জিয়ারত করতে যাব? হ্যাঁ গো হ্যাঁ। আর এই বুদ্ধিটা আমাকে সেনাপতি দিয়েছে। ও তাই বুঝি। তা আমি এখন আসি মহারাজ। এসো, আর সকাল সকাল চলে এসো। তারপর সেনাপতি চলে গেল। দাঁড়ান, আগে এদের লম্বা পরিচয়টা দেই, নয়তো আবার চিনবেন না। বিপ্লব সূর্য হলো রাজা, আর বিপ্লবী হলো রানী। আগে নাম ছিল সাবিহা, বিয়ের পর রাজা নাম পাল্টে দিয়েছেন। রাজা বাবা হতে চলেছে, এই জন্য তিনি অনেক খুশি। আর বিক্রম হলো সেনাপতি। একটা ছেলে আছে, নাম রাহুল, বয়স 12 কিংবা 13 হবে। রাজা বিক্রমকে যেমন বিশ্বাস করে তেমনি রাহুলকেও বিশ্বাস করে, তাই রাজা ঠিক করেছে পরবর্তী সেনাপতি হবে রাহুল। পরের দিন সকালে সেনাপতির ছেলে সহ সেনাপতি চলে আসলো রাজপ্রাসাদে। বাইরে তারা বাইরে ঘোড়ার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে রাজা আর রানী এখনো রেডি হচ্ছে। অবশেষে প্রস্তুত হলো। রাজা আর রানী বাইরে চলে এসেছে, আর রাজ্যর প্রজারা তাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। সেনাপতি, আপনার কি তৈরি? জি মহারাজ। আমি কিসে করে যাব সেনাপতি? ঘোড়ার গাড়ি করে। না সেনাপতি, আমরা মেঘের উপর চড়ে যাব, কেননা আমাদের শত্রুর অভাব নেই। আজ্ঞে মহারাজ। তখন রাজা তার মায়া বলে একটা মেঘের টুকরোকে নিচে নামিয়ে আনে, আর এটা দেখে সকল প্রজারা অবাক। জয় মহারাজের জয়।
চলুন সেনাপতি, রানী এবং রাহুল। জি মহারাজ। তারা মেঘের উপর চলে বসলো। রাজার ইশারা করাতে মেঘ উপরে উঠে গেল। তখন সেনাপতি, বিপ্লব, আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না। কোনটা বিক্রম? তোমার তো শক্তি থাকতেও তুমি রাঘব বোয়ালকে ভয় পাও কেন? তারপর রাজা যা বলল তা শুনে রানী সহ বিক্রম অনেক অবাক হলো। কি বলছো তুমি? তোমার সন্তান কি পারবে? হ্যাঁ বলো। সেটা উপরওয়ালাই জানে, আমরা শুধু এটাই জানি যে তাকে পারতেই হবে। কথা বলতে বলতেই তারা চলে এলো মাজারে। এসেই রাজা প্রথমে মৌলভীকে সালাম জানালো। আপনারা এখানে আসার উদ্দেশ্য বলুন মায়ারাজ। আমি আমার সন্তানের নাম ঠিক করার জন্য এসেছি। দাঁড়ান, আমি দেখছি। তারপর মৌলভী চোখ বন্ধ করে ফেলল। প্রায় 10 মিনিট পর এক ঝটকায় চোখ খুলে হাঁপাতে লাগলো। কি হলো? আপনি কি এমন দেখলেন? রাজ্যের ছেলের ভবিষ্যৎ। কি দেখলেন? আপনাদের সন্তান আসবে তার প্রজাদের রক্ষা কবচ হয়ে। কিন্তু কিন্তু কি বলুন? আপনার ছেলের জীবনে একটা বড় ফাড়া আছে। কি বলছেন এসব? আমি ঠিকই বলছি, কিন্তু এ ফাড়া কখন, কোথায়, কিভাবে আসবে সেটা উপরওয়ালাই জানেন। না, এসব মিথ্যা, হতে পারে না। রানী রাজাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমরা আমাদের সন্তানের নাম শুনতে চাই। প্রয়োজন নেই, চলুন আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ, তাই ভালো। এই বলে তারা চলে যেতে লাগলো। তারা যখন মেঘে চলে যাচ্ছিল এমন সময়, বিক্রম, আমরা এখন অন্য রাস্তা দিয়ে যাব। কেন মহারাজ? প্রয়োজন আছে। কোন দিক দিয়ে? আমরা ঘোড়া দিয়ে আসলে যে পথে আসতাম সে পথ দিয়ে যাব। আচ্ছা মহারাজ। তারপর তারা চলে যেতে লাগলো সেই পথে। তারা চলেই যাচ্ছিল। এমন সময় তারা যা দেখলো তা দেখে রাজা ছাড়া সবাই অবাক। রাজা অবাক নয়, কারণ রাজা জানতো এমন একটা কিছু হবে। তারা যে দেখেছিল তা হলো রাস্তায় রাঘব বোয়ালের লোক হামলা করার প্রস্তুতি নিচ্ছে। তারা ভেবেছিল বিপ্লব সূর্য যখন রাস্তা দিয়ে আসবে তখন তারা হামলা চালাবে, কিন্তু তারা এখনো জানতে পারেনি যে বিপ্লব সূর্য তাদের আশেপাশেই আছে। সেনাপতি, চলো ওদের হামলা করি। না মহারাজ। কেন? কারণ আমাদের সাথে রানীমা আছে। আগে রানীমাকে আমরা প্রাসাদে রেখে আসি, তারপর সেনা নিয়ে এসে এদের হামলা করব। তাহলে চলো রাজপ্রাসাদের উদ্দেশ্যে। চলুন। তারপর তারা চলে এলো রাজপ্রাসাদে। রানী এবং রাহুলকে রেখেই তারা বাইরে আসলো। সেনাপতি, হুকুম করুন মহারাজ। সেনাদের খবর দাও, আমরা এখনই রওনা হব। রাঘব বোয়ালের রাস্তা নাই। মহারাজ, আমার একটা কথা বলার ছিল। বলো। আমি বলি কি, আমি সেনাদের নিয়ে তাদের আস্তানা যাই, আপনি না হয় প্রাসাদেই থাকুন। না, কারণ ওদের সাথে আমার অনেক হিসাব রয়েছে। জি মহারাজ। তারপর তারা সেনা নিয়ে চলল রাঘব বোয়ালের ডেরায়। এমনিতেই রাজার অনেক শক্তি, সাথে সেনারাও আছে। সব মিলিয়ে অসীম শক্তি নিয়ে তারা যাচ্ছে। গিয়ে প্রথমে দারোয়ানকে হত্যা করে। তারপর সব সেনাদের বাইরে রেখে রাজা এবং সেনাপতি ভিতরে প্রবেশ করেন। রাঘব বল, কোথায় তোমরা? বেরিয়ে এসো। আরে আরে, বিপ্লব সূর্য যে, তা আমাদের ডেরায় কি মনে করে? স্তব্ধ হও বল, আমাদেরকে মারার জন্য সেনা পাঠিয়েছিলে না? আরে আমাকে শুধু ওরা কেন, তুমি এবং তোমার ভাই রাঘবও পারবে না। তা তোমার সেই গুণধর ভাই কই? তাই নাকি? তাহলে পরীক্ষা করা যাক। সেনারা আক্রমণ! রাঘব বাইরে আস্তে আস্তে বলল। রাজা একটা গোলক ছুড়ে মারল সেনাপতির দিকে, আর সেই গোলকের আঘাতে সকল সেনাপতি আহত হয়ে নিচে পড়ে যায়। তারপর রাজা, আমি বিপ্লব সূর্য, আমাকে কোনো সামান্য সেনা কিছু করতে পারবে না। আমাদের ক্ষমা করে দিন রাজামশাই, আমরা আপনার সব কথা শুনবো। আমরা আমাদের সন্তানকে দেখে মরতে চাই। তবে আমার সব কথা শুনতে হবে। মহারাজ, ওদের কথা বিশ্বাস করবেন না। আমার সব ভেবেই বলছি। তারপর তোমরা রাজি? মহারাজ। তাহলে আজ থেকে আমরা বন্ধু। কি করছেন মহারাজ? সেনাপতি, আমি বলেছি তো, আমি সব ভেবে বলছি। জি মহারাজ। তোমরা কি রাজি? জি মহারাজ। তারপর তোমরা কি যেন বলেছিলে সন্তানের বিষয়? আপনি তো জানেনই মহারাজ, আমরা যমজ ভাই। একজন মেয়েকে পছন্দ করে দুইজনে বিয়ে করে ফেলি, আর সেই মেয়ে আজ মা হতে চলেছে, আর আমরা হতে চলেছি বাবা। তা তো জানি। তা
আমাদের মিষ্টি মুখ করাবে না? জি মহারাজ। সেনাপতি সব কথা শুনছিল, কিন্তু কেন জানি মেনে দিতে পারছিল না। তারপর তারা সেনাসহ মিষ্টিমুখ করে প্রাসাদে ফিরে এলো। এভাবেই তাদের দিন ভালোই চলছিল। এভাবেই কেটে গেল 10 মাস। এর মাঝে তাদের কোনোই ঝগড়া হয়নি। আজ রানী বিপ্লবীর সন্তান হতে চলেছে। রাজপ্রাসাদ খুশিতে মেতে উঠেছে। অবশেষে রাজপ্রাসাদ আলোকিত করে জন্ম নিল এক ছেলে। অন্যদিকে রাঘব বোয়ালের ঘরেও জন্ম নিল এক ছেলে। এখন 2 জায়গায় ছেলে হয়েছে, কিন্তু কোনো ছেলেরই নাম ঠিক করা হয়নি। সেনাপতি, জি মহারাজ। আমার ছেলে একটা নাম বের করে দাও তো। মহারাজ, আমরা বরং রানীমার কাছে জিজ্ঞাসা করে আসি রাজকুমারের নাম কি দেওয়া যায়। তা যা বলেছ। আচ্ছা রানী, ছেলের নাম কি রাখা যায় বলো তো? আচ্ছা, বিপ্লব সূর্যের নামের পাশে যদি খালদ সূর্য নামটা দেওয়া যায় তবে কেমন হয়? অসাধারণ। আজ থেকে আমার ছেলের নাম খালদ সূর্য। খালদ সূর্য নামটা নেওয়ার সাথে সাথেই সারা রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠল। সূর্যও যেন সার্থক হলো। অন্যদিকে, আচ্ছা রাঘব, বলতো আমাদের সন্তানের নাম কি হওয়া উচিত? আমাদের 2 ভাইয়ের সন্তান কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান মহাশক্তির ধর, অসীম শক্তির অধিকারী। এর নামে সারা আকাশ কালো হয়ে যাবে। তাই এর নাম হবে পিচাস রাজ। সারা ভুবনে রাজত্ব হবে এর, পিচাস রাজ। এর বয়স যখন 18 হবে তখন তার সমস্ত শক্তি ফিরে আসবে। পিচাস রাজ নামটা নেওয়ার সাথে সাথেই মায়ার রাজ্য কালো মেঘে ঠেকে গেল। সবাই চিন্তিত, কি এর কারণ? সেনাপতি, এটা কি হচ্ছে? আমিও তাই ভাবছি। তবে কি এটা কোনো অশুভ লক্ষণ? না মহারাজ, এ হতে পারে না। রাহুল কোথায়? এই তো আমি এখানে। রাহুল, তুমি খালেদের পাশে গিয়ে বসো। আচ্ছা। তার আর এটা নিয়ে মাথা ঘামায় না। দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে। এভাবেই চলে গেল প্রায় 17 বছর 11 মাস। এরই মাঝে বড় হয়ে গেল খালেদ সূর্য, বড় হয়ে গেল পিচাস রাজ। সেনাপতির ছেলে রাহুল এখন বিয়ে করেছে। এখন সে বাবা হতে চলেছে। রাজা বিপ্লব সূর্য ঠিক করেছে, যখন খালেদের বয়স একদিন কম 18 বছর হবে তখন তিনি খালেককে রাজা বলে ঘোষিত করবে। সময় চলে যাচ্ছে, খালেক আজ রাজা হতে চলেছে। আজকের পর থেকে খালেদ সূর্য হবে, রাজা খালেক সূর্য। সারা প্রাসাদে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। খালেককে রাজ অভিষেক করা হলো। প্রথম থেকে রাজা খালেক খুব ভালোই করে অনুষ্ঠান শেষ করলো। অন্যদিকে, না, এ হতে পারে না। আজ 19 বছর ধরে অপেক্ষা করছি। তবে পিচাসের 19 বছর পূর্ণ হবে। তারপর আমরা যুদ্ধ ঘোষণা করে মায়া রাজ্য দখলে নেব। কিন্তু তার আগেই রাজা বিপ্লব সূর্য তার ছেলেকে রাজা বানিয়ে দিল। না, তা মানা যায় না। আমরা কালই যুদ্ধ ঘোষণা করব। আচ্ছা, তবে কাল সূর্য উঠতে দাও। তারপর সেই সূর্য বংশের নাম আমি মুছে ফেলবো। ওরা তো জানে না যে পিচাসের ক্ষমতা কত। মহারাজ, আপনার কাছে আমার একটা আর্জি ছিল। রাহুল, তুমি ভুলে যাচ্ছ যে আমি এখন আর রাজা নই, আর এখন থেকে রাজা খালেদ সূর্য। আর সেনাপতি? ও তাই তো। আচ্ছা খালেদ, একটু এদিকে আয় তো। বলো বাবা। আচ্ছা, এখন তো তুই রাজা, তাহলে সেনাপতি কাকে বানানো চায় বলতো? বাবা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার সেনাপতি হবে রাহুল। আমিও তাই ভাবছিলাম। চলো এদিকে, আমি আপনাদের আজ আরো একটা খুশির সংবাদ দিতে চাই। আমার ছেলে রাজা হওয়ার পাশাপাশি রাহুলকে সেনাপতি বানিয়ে দিলাম। জয়, সেনাপতি রাহুলের জয়। এইদিকে রাহুলের যেন আর খুশিই ধরছে না। ভাবতেই অবাক লাগছে, রাহুল আজ থেকে সেনাপতি। তবুও নিজেকে সামলে নিল রাহুল। ও হ্যাঁ রাহুল, তোমার কি যেন আর্জির কথা বলছিলে না? আসলে আমার রাজা মশাইয়ের সাথে কিছু কথা ছিল। বলুন। আমি আসলে বলছিলাম কি, নির্দ্বিধায় বলুন। আসলে আমি আমার বিবিকে নিয়ে কিছুদিন শ্বশুর বাড়ি থেকে আসতে চাই। আচ্ছা যা, এতে এত ভাবার কি আছে? জয় মহারাজ খালেদ সূর্যের জয়। বলি রাহুল চলে গেল, আর বাকি সবাই যার যার ঘরে ফিরে গেল। খুব ভালোভাবে চলে গেল দিনটা। পরের দিন সকালে সে একটা আওয়াজ পেলাম মনে হলো। কিসের? আবার চারদিকে কেমন যেন শুনশান। বাইরে গিয়ে দেখি তো। বাহিরে যেতেই দরজার পাশ থেকে কেউ একজন খালেকদের মাথায় বাড়ি মারলো।
তারপর সে অজ্ঞান হয়ে গেল। চোখ খুলতেই সে অবাক, তার সামনে তার সহপরিবার বন্দী পিচাসের হাতে। কিন্তু এ কি করে সম্ভব? এটা তো হবার কথা নয়, কারণ এখানে যারা থাকে তারা সবাই রাজকুমার। তাহলে এরা এত সহজে কিভাবে করলো এটা? আমি বলছি কি করে করলাম। কি করে করলে এটা? খুব সহজ। প্রথমে আমি আর আমার সেনারা তোমাদের রাজ্যে আসতে থাকি। বাইরে দারোয়ান বলছিল, পিশাচ আপনি এত রাতে এখানে কেন? আমাদের ভেতরে যেতে হবে। আমাদের মাফ করবেন পিশাচ রাজ, আমরা আপনাকে ভেতরে যেতে দেব না। কে আটকাবে আমায়? তোমরা। ভুলে যেও না আমি পিশাচ রাজ, মহাশক্তিশালী। ব্যাস, ওদের ওখানেই মেরে দিলাম। কেন করলে এটা? কেন আমার প্রজাদের উপর অত্যাচার চালাচ্ছ? হ্যাঁ, প্রজা? তোমার সকল প্রজাদেরও আমি বন্দি করে রেখেছি। আর তোমার বাবা মা সহ পরিবারকে কি করে বন্দি করেছি শুনবে না? আমি সেই দারোয়ানকে মেরে তোমাদের মহলে প্রবেশ করি। এসে দেখি তোমার ঘরের চারপাশে অনেক প্রহরী। প্রথমে আমি আমার মায়া দিয়ে সকল প্রহরীদের মুখ বন্ধ করে দেই। তারপর তারা যেন নাড়াচাড়া না করতে পারে সেজন্য তাদের পাথর বানিয়ে রাখি। তারপর তোমার বাবা মায়ের ঘরে ঢুকে দেখি সেখানে তারা খুব সুখেই ঘুমাচ্ছিল। তাই তাদেরকে বন্দি করতে বেশ কষ্ট হলো না। আর সেনাপতি বিক্রমকেও একই উপায়ে বন্দি করি। বাকি রইলে তুমি। তোমাকে ধরতে আমরা যাই তোমার ঘরে, কিন্তু ঢোকার সময় একটা ফুলদানি পড়ে যাওয়ায় তুমি জেগে যাও। আর তুমি যখন ঘর থেকে বের হতে যাবে তখনই তোমাকে আমি কি চাও তুমি আমার কাছ থেকে? কেন এমন করছো? চাই, অনেক কিছু চাই। তোমার রাজ্যটাও আমার চাই। কিন্তু তোমার বাবাদের সাথে তো আমার বাবার চুক্তি হয়েছিল। সেই কারণে তারা আসতে চায় না, তাই তাদের আমি তোমার মা? ওই স্বামী যদি করতে যায়, বউ কি বসে বসে আঙুল চুষবে? তুমি নিজের মাকেও ছাড়োনি? এবার কাজের কথায় আসি। আর কি বা বাকি আছে? এবার তোমার বাবা মা সেনাপতি সবাইকে মারবো। না, এ কি আমি হাত নাড়াতে পারছি না কেন? পারবে না, কারণ তুমি আমার মায়ের বন্দি। ছেড়ে দাও ওদের বলছি, নয়তো তোমায় আমি ছাড়বো না। দাঁড়াও, ছাড়ছি। বলে সেনাপতিকেও মায়া দিয়ে দম আটকে ফেলেছি। অনেক কষ্ট হচ্ছে সেনাপতিকে দেখে। দোষ করেছিল ও। কেন এমন করছো? ছেড়ে দাও, দয়া করো। ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি রাজা হতে চাই, রাজা। বলেই বাবা মাকেও একইভাবে মেরে ফেলেছে। অবশেষে অনেক কষ্টে মৃত্যু হলো তাদের। আমি আর কথা বলতে পারছি না, আমার দম আটকে আসছে। অনেক কষ্টে কিছু শেষ কথা বললাম। ভেবেছিস আমাকে মারবি? আরে দূর, আমাকে তুই কতবার মারবি? যতবার মারবি আমি ততবার আসবো তোকে মারার জন্য। সূর্য হয়ে আসবো আমি। এই সকল প্রজাদের দয়া আমি আবার আসবো, ধ্বংস করবো তোদের। চলো না করলি আমার সাথে, চলো না। বলে আমাকে ওরা মেরে দিল। কি করলি তুই? কেন করলি এটা? দোষ ছিল আমার বাবার, কি দোষ ছিল আমার পরিবারের? সব বলে আমি হাত উঠালাম। আমার হাত থেকে একটা গোলক বেরিয়ে গিয়ে পড়লো আমাদের কলেজের লাইব্রেরি রুমে। সাথে সাথে যা হলো তা দেখে আমি নিজেই অবাক। তবে কি সে অগ্নিগোলকটার পাওয়ারে লাইব্রেরি ভেঙে চুরমাচার হয়ে গেল? চারপাশটা লক্ষ্য করতে আমি অবাক, কারণ সকাল হয়ে গেছে আর মানুষ চারিদিকে আনাগোনা করছে। ক্লাসের সময় হয়ে যাচ্ছে। নীলাও আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমার শক্তি দ্বারা লাইব্রেরিটা ভেঙে যাওয়ায় সে অনেকটা অবাক হয়েছে। তুমি তোমার শক্তি ফিরে পেয়েছো? হ্যাঁ। তাহলে তোমার সকল স্মৃতি মনে পড়ে গেছে? হ্যাঁ। কি মনে পড়লো শুনতে পারি? হ্যাঁ, কিন্তু এখন সময় নেই, কারণ চারদিকে মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তারা মনে হয় বুঝে গেছে যে আমরা কোনো সাধারণ মানুষ নই। কিন্তু এখন কি করব? আমাদের এমন ভাব ধরতে হবে যেন সবাই মনে করে আমরা কলেজ করতে এসেছি। কিন্তু বই পাবো কোথায়? এক্ষেত্রে তো আমার মায়া শক্তি কাজ করবে না। ধরো আমি দেখছি কি করবে। তারপর আমি মায়া শক্তি দিয়ে বই এবং ব্যাগ বানানোর চেষ্টা করলাম। অনেক চেষ্টা করেও পারলাম না। তুমি তো বলেছিলে আমি আমার অতীত জানার পর থেকে আমি মায়া শক্তি ব্যবহার করতে পারবো, কিন্তু পারছি না কেন? বাবা তো বলেছিল তুমি পারবে, আর বাবার কথা কখনো মিথ্যে হয় না। কে তোমার বাবা? স্বপ্না। এই সেই ব্যক্তি না যার কাছ থেকে তুমি আমায় ওষুধ এনে দিয়েছিলে আর যার কারণে আমি আমার অতীত ফিরে পেলাম? হ্যাঁ। তুমি তো আমায় আগে কখনো বলোনি। তুমি জিজ্ঞেস করেছো কখনো? তুমি তো আমাকে কিছু জিজ্ঞেস করতে মানা করছো। তুমি এত বোকা কেন? কেন বলো তো? আচ্ছা, উনি যদি আমার বাবা না হতো তবে কি এত সহজে তিনি আমায় এই ঔষধটা দিতেন? তাও তো ঠিক। যা হওয়ার হবে। এখন তুমি বই বানানোর চেষ্টা করো। আমি বই বানানোর চেষ্টা করছি, অনেক চেষ্টার পর সব আমি বই বানাতে পেরেছি। এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। অমনি কোথা থেকে যেন রূপা এসে বলতে লাগলো,
খালিদ, তুমি এখানে? আর আমি তো মনে করেছি তুমি আজকে আসবেই না। খেয়াল করিনি যে আমার পাশে নীলা আছে। তা তোমার এমন কেন মনে হলো আমার বিষয়ে? এমনি জান, আজ এইমাত্র একটা কাণ্ড হয়েছে। আমাদের লাইব্রেরিটা না এইমাত্র হঠাৎ ভেঙে গেল। সত্যি? হ্যাঁ, কিন্তু ইনি কে? ইনি হলেন আমার ফ্রেন্ড। সত্যি তো? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? না, এমনি। ক্লাসে যাবে না? হ্যাঁ, কিন্তু একটু পরে। তুমি যাও, আমরা আসছি। মুখটা বার করে চলে গেল রূপা। তারপর বাঁচা গেল। এটা বলে নীলার দিকে তাকলাম। তাকে তো আমি অবাক। দেখি নীলা 440 ভোল্টে রেগে আছে। কি হলো? এভাবে তাকিয়েছে কেন? তুমি আবার ওই মেয়েটার সাথে কথা বলছো? আমি কোথায় বললাম? সেই তো এসে আমাকে আগ বাড়িয়ে বলতে লাগলো। তাই বলে তোমারও বলতে হবে? আচ্ছা, এবার হলো তো? না। কেন? আমি তোমার ফ্রেন্ড হই? কই না তো। তাহলে ওই মেয়েকে কি বললে? যাই বলি, তাতে তোমার লাগছে কেন? আগে বলো, আমি তোমার ফ্রেন্ড নয়তো কি? শুনবে? হ্যাঁ। কারণ আমি তোমাকে নীলা, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, চলো। আমি জানি সে কি বলবে, কিন্তু এখন শোনা ঠিক হবে না, তাই কথা খোলাম। আমার কথাটা তো শোনো। নীলার কথা শোনার আগে চলে আসতে লাগলাম। তারপর নীলাও হতাশ হয়ে আমার পিছু পিছু চলে এলো। এসে আমি একটা খালি বেঞ্চে বসলাম। সেখানে আমার পাশে নীলাও বসলো। ক্লাসটা কোনোভাবে শেষ করলাম। নীলা শুধু আমার দিকে তাকিয়েছিল। আমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি, নীলা আমার পিছু পিছু বেরিয়ে যাচ্ছিল। লোকের মুখে অনেক কথাই শুনলাম লাইব্রেরি ভেঙে যাওয়ার সম্বন্ধে। তারপর যা বুঝলাম তাহলে কেউ আমাকে আর নীলাকে সন্দেহ করলো না। আমি আর নীলা বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কিরে খালেদ, বেরিয়ে এলে যে? আর ক্লাসে আমাদের দিকে একবার তাকাসনি, কিন্তু কেন? কোথা থেকে যেন রুবুল এসে বললো, আর বলিস না, আমারও ভালো লাগছিল না। লাইব্রেরিটা ভেঙে গেল, এখন আর গল্প পড়তেও পারবো না, ওই জন্য মনটা খারাপ। কি বলিস? তোকে তো আজ পর্যন্ত লাইব্রেরিতে দেখিনি। তোরা দেখবি কি করে? তোদের চোখ কি চোখের জায়গায় থাকে? যা তা বলতেছিস, কিন্তু এটা কে রে? তাই তো, এটা কে রে? এতক্ষণ তো খেয়াল করিনি। ঠিকই বলে, তোদের চোখ থাকে কপালে। তাই ইনি কে? এটা বললি না তো। এবার আমি একবার নীলার দিকে তাকাচ্ছি, আর একবার তাদের দিকে তাকাচ্ছি। আমি এরকম করছি, এটা দেখে নীলাই বললো, আমি খাবেরের গার্লফ্রেন্ড। বলো কি এই মাইয়া? আমি ভাবছিলাম এখন শুনবো না, কিন্তু এখন এই শালা আর শালিদের জন্য শুনতেই হইলো। যা শালা, তোর গার্লফ্রেন্ড আর আমরা জানি না? তাই তো, তুই তো কখনো বলিসনি যে আমাদের একটা কিউট ভাবি আছে। আমাকে একটু বলার সুযোগটা তো দে। এখন এটা বলিস না যে ভাবে মিথ্যা কথা বলছে। যা বাবা, মানে আমি কি বলবো? যা বলার তারাই বলে দিছে। আমার কান্না করা ছাড়া উপায় নাই। না না, মানুষ মন্দ বলবে, তার কাঁদলাম না। অনেক কষ্টে মুখে হাসি এনে বললাম, হ্যাঁ রে, এটা তোদের ভাবি হয়, পরের জন্মে বিয়ে করবো। এরপর কিছুক্ষণ কথা হলো আমাদের মাঝে। তারপর আমি আর নীলা কলেজ থেকে বেরিয়ে একটা নির্জন জায়গায় বসে পড়লাম। তারপর নীলাকে বললাম, নীলা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কোনটা? তুমি ওদের কাছে তোমার কি পরিচয় দিচ্ছ? কেন, তুমি শুনতে পাওনি বুঝি? পাইছি। দেখো, তুমি এরকম করবে না, তাহলে কিন্তু। কিন্তু কি? আমি তোমার সাথে। ওটা বলার আগেই নীলা চারটা এক করে দিছে। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। নীলা আমার মাথা শক্ত করে ধরে রেখেছে। অবশেষে আমিও সায় দিলাম। প্রায় 5 মিনিট পর ছাড়লো। বাবা, আমাকে কি মারতে ইচ্ছা হয়েছে? কেন বলো তো? আমাকে কিস করলে কেন? মানে আমি একা করলাম না, তুমিও তো সায় দিলে। তুমি করলে আমি করবো না, তাই কি হয়? হয়েছে, এবার এই ঢং বাদ দাও, কাজের কথায় আসি। পাও না, আগে বড় একটা দাও, তারপর ভাববো। পারবো না। তুমি কাজের কথা বললে বলো, না বললে নাই, আমার কি। আচ্ছা বলো, কি বলবে? আমাদের এখান থেকে মায়া রাজ্যে যেতে হবে। এখন আর সমস্যা কোথায়? এখন তো আমিও আমার শক্তি ফিরে পেয়েছি। না, তুমি তোমার পুরো শক্তি ফিরে পাওনি। বাবা বলেছে তোমাকে তোমার পুরো স্মৃতি মনে করিয়ে দিয়ে যেন আমি তোমাকে বাবার কাছে নিয়ে যাই। কিন্তু তোমার বাবা তো পিশাচের হাতে আটক। না মানে? চলো আমার সাথে। তারপর আমাকে নিয়ে নীলা উঠতে লাগলো। এখন আমি আর নীলার ভরসায় উঠছি না, এখন আমি আমার শক্তি দ্বারাই উঠছি। অবশেষে পৌঁছে গেলাম মায়ানগরীতে। নীলা আমাকে একটা জঙ্গলে নিয়ে গেল। সেখানে একটা ছোট্ট কুটির আছে, আমাকে সেখানে নিয়ে গেল। তারপর আমি ঘরে ঢুকে দেখি একটা লোক ঘরের এক কোনায় বসে আছে। আমি বুঝতে পারলাম না লোকটা কি করছে। নীলা লোকটাকে ডাক দিল। একটা ডাক দিতেই লোকটা আমার দিকে ফিরে তাকালো। লোকটা আমার দিকে ফিরে তাকাতেই আমি অবাক, এ কি করে সম্ভব? এই লোকটি তো আমার স্বপ্নে দেখা সেই লোকটি, কিন্তু তিনি আমার স্বপ্নে আসলেন কি করে?
আপনি হয়তো বলে যাচ্ছেন আমি স্বপ্নম, আমি সবার স্বপ্নে আসতে পারি। আরে বাস, এটা দেখি আমার মনের কথাও বুঝতে পারে, কিন্তু কিভাবে? আমি লোকের মনের কথাও বুঝতে পারি। তাহলে তো আপনি এও জানেন যে আমার মনে এখন অনেক প্রশ্ন। আমি সব জানি। আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন আজ। আপনি আপনার প্রশ্ন করুন। আমাদের কথাবার্তা নীলা শুনছিল, মনে হচ্ছিল যেন ও ভয় পাচ্ছে, কিন্তু কেন? আমার প্রথম প্রশ্ন, আপনি আমার স্বপ্নে বলেছিলেন যে আমি যেন নিজের বুদ্ধি দিয়ে নীলাকে খুঁজে বের করি, কিন্তু নীলাই আমাকে খুঁজে বের করলো, কিন্তু কেন? কারণ নীলা খুব জেদি মেয়ে। কথা ছিল আপনি নীলাকে খুঁজে বের করবেন, কিন্তু আপনি যখন রূপার সাথে কথা বলছিলেন তখন নীলা সহ্য করতে পারেনি, তাই সে রেগে গিয়ে আপনাকে সব বলে দেয়। কিন্তু নীলা এটা জানতো না যে রূপাও একজন। কি হলো, থামছেন কেন, বলেন। মায়া কুমারী। কি? হ্যাঁ, সেটা আপনাকে পরে বুঝিয়ে বলবো। এবার আপনার পরের প্রশ্ন করুন। আমার পরের প্রশ্ন হলো, আমাকে নীলা চিনলো কি করে? ও কি আমাকে আগে কখনো দেখেছিল? না, তাকে বলা হয়েছিল আপনার বাম হাতের কনুইয়ের একটা চাঁদের মতো করে টুটা করা আছে। আমার পরের প্রশ্ন, আমি সূর্যবংশীয় হওয়া সত্ত্বেও আমার হাতের চাঁদের ট্যাটু করা কেন? এটা কোনো বংশের চিহ্ন নয়, এটা নীলা যেন আপনাকে চিনতে পারে, সেজন্য আপনার হাতে এই টুটা। এটা পূর্বকাল থেকে নির্ধারিত করা। আমার পরের প্রশ্ন, আমি খালেদ সূর্য, কিন্তু পৃথিবীতে আমার নাম খালেদ হাবিবুল্লাহ হলো কেন? আপনারা মায়া বলে আমার নাম পরিবর্তন করলেন না কেন? এটার উত্তর ওদের বড়, আপনি শুধু এইটুকুই জেনে রাখেন। খালেদ নামের মাঝে মিশে আছে রাজকীয় গন্ধ, আর হাবিবুল্লাহ নামের মাঝে মিশে আছে সাধারণ মানুষের গন্ধ। আমার শেষ প্রশ্ন, আপনি আমাকে আপনি করে কেন বলছেন? আমি তো আপনার ছোট। আর নীলা বলছিল যে আপনি নাকি রাজমহলে বন্দি, তাহলে আপনি এখানে কিভাবে? আমি আপনাকে এই প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না, সময় হলে এই উত্তর আপনি এমনিতেই পাবেন। তাহলে তো অনেক কিছু অজানা রয়ে গেল। ক্ষমা করবেন, পরের সাক্ষাতে আমি আপনাকে সব বলবো। আপনার এই কথাগুলো অনেক মূল্যবান। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আশা করি আপনি বিজয়ী হবেন। আচ্ছা, এখন আসি। কোথায় যাবেন? আমার রাজ্য উদ্ধার করতে। আপনি এখন যাবেন না। কেন? কারণ আপনি এখনো তাদের মতো শক্তিশালী হননি। তাহলে আমি এখন কি করব? আপনাকে এখন মায়াবী অস্ত্রের সন্ধানে যেতে হবে। মায়াবী অস্ত্র? এই অস্ত্র দ্বারা সারা দুনিয়াকে উল্টে দেওয়া যাবে। কোথায় আছে সেই মায়াবী অস্ত্র? এটা আমারও অজানা, তবে এর একটা মানচিত্র আছে। আপনাকে সেই উদ্ধার করতে হবে। আমাকে কোথায় যেতে হবে? যমরাজ্য। কিন্তু কিভাবে? আপনাদের উপর আমি মায়া প্রয়োগ করছি, আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন সেই রাজ্যে। আমরা মানে? আমি আর কে? আপনি আর নীলা, কারণ এই যুদ্ধ আপনাদের দুজনকেই শেষ করতে হবে। কি মা জানি তো ওদের সাথে? আমি তো ওনার সাথে সারা জীবন পারবো। কিছু বললে? কই না তো, আমি যাব। আমরা প্রস্তুত। আমি নীলা একসাথে বললাম, এই মার্বেলটা হাতে নিন। এই মার্বেলও অনেক প্রশ্নের উত্তর জানে, তোমার কাছে আসবে, আর আমাকে যখন প্রয়োজন পড়বে তখন তুমি এই পাথরটা বলবে, সেনাপতি সেনাপতি সেনাপতি, আমি হাজির হয়ে যাব। সেনাপতি? এটাও আপনাকে পরে বলবো। আচ্ছা, তবে আমাদের বিদায় দিন। তারপর স্বপ্নম চাচা কি যেন একটা কইলো। আমি নীলা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরি। আমরা যখন আস্তে আস্তে চোখ খুলি তখন দেখি আমরা আকাশে উড়ছি। নীলা অনেকটা লজ্জা পেলো, তা আমাকে আস্তে করে ছেড়ে দিল। আমি কিছু বলি, যে ছেড়ে দিলাম। দুজনে একসাথে চিৎকার দিয়ে আবার একে অপরকে জড়িয়ে ধরলাম। কি আমরা একে অপরকে ছেড়ে দিলেই পড়ে যাচ্ছি। এখন মনে পড়ছে স্বপ্নম চাচা কেন এই কথা বলেছিল, যে এই যুদ্ধ আমাদের দুজনের। আমি নীলাকে বললাম, নীলা। নীলা কথা বলছে না, এখনো ভয় পেয়ে জোরে ধরে আছে। নীলা, একটা কথা বলবো? বলো। তুমি তোমার বাবার সামনে ভয় পাচ্ছিলে কেন? আমি ভেবেছিলাম বাবা তোমার মন দেখে বুঝে যাবে যে তুমি আমাকে ভালোবাসো, তারপর আমাকে বকবে। আমি তোমাকে ভালোবাসি কখন বললাম? ডল রাখো, আগে বলো তুমি আমায় ভালোবাসো না? কই না তো। কি? ছাড়ো আমায়।
আমার থেকে নিজেকে সারানোর চেষ্টা করে। এই না না, বাসি তো। কি ভালো। একবারে বলো। পারবো না। ছাড়ো। বলছি তো। বলো। আমি তো তোমাকে ভালোবাসি। এক ঝটকায় বলে দিলাম। যাক বাবা, বাঁচা গেল। কি মানে? এইভাবে কেউ ভালোবাসার কথা বলে? বললাম তো। ভালো করে বলো। প্লিজ এইবারের মতো চালিয়ে নাও, প্লিজ প্লিজ। ওকে, পরের বার কিন্তু। আচ্ছা পরেরটা পরে, এখন একটা ইয়ে দাও তো। ইয়ে আবার কি? মানে লিপ কিস। যা, এখন না। আমি নিবই। আমি কি না করেছি? আবার হ্যাঁ, ও তো বলে নাই। বলো তারপর আর কি। মিলাই দিয়ে দিল। কি যে ভালো লাগছিল না। তারপর আমরা একে অপরকে জোরে ধরেই ঘুমিয়ে পড়লাম। সকালে তো আমি অবাক। তারপর যখন চোখ খুললাম তখন দেখলাম নীলা আমার বুকের উপর শুয়ে আছে, অথবা ঘুমিয়ে আছে। তাই ডাক দিলাম, নীলা। আমরা এসে পড়ছি, উঠো। কোথায়? আমাদের কোথায় আসার কথা ছিল? আচ্ছা নীলা, আমরা এখন কোথায় আছি বলো তো? মনে হচ্ছে একটা ঘর, কিন্তু আমাদের তো দম্ভ রাজ্যে আসার কথা ছিল। আচ্ছা চলো তো ওইদিকে দেখি। চলো। তারপর নীলাকে নিয়ে সামনে এগোইতে আমি অবাক। বাইরে শুনশান একটা জায়গা, মরা গাছপালায় ভরা। কিন্তু এটা কেমন জায়গা? খালেদ, আমার কিন্তু ভয় করছে। আমার হাতটাকে শক্ত করে ধরে, ভয় পেও না, আমি আসি তো। তারপর আর একটু এগিয়ে গেলাম, কিন্তু একটা আওয়াজ আসছে কোথা থেকে। মনে হচ্ছে কোথাও ঝগড়া হচ্ছে। নীলা, বলো খালেদ। তুমি কি কিছু শুনতে পারছো? মনে হচ্ছে কোথাও ঝগড়া হচ্ছে। কিন্তু কোথায় বলো তো? আশেপাশে তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না। আছে শুধু মরা কয়েকটা গাছ। দাঁড়াও, মনে হচ্ছে আমাদের আশেপাশে কোথাও কথা হচ্ছে। কিন্তু এখানে তো শুধু গাছপালা ছাড়া আর কিছুই নেই। ও ওই যে দেখো একটা গাছ। বলে আমাকে জোর ধরলো। কে? সামনে তাকাও। ওইটা কি? এই বলে আমিও নীলাকে জোর ধরলাম। এ কি দেখলাম আমি? দুটা মরা গাছ একই দিকে তাইকে ঝগড়া করছে। এটা আমরা কোথায় এলাম? তারপর আস্তে আস্তে চোখ খুলাম। ওরা তো দেখছি এক জায়গায় দাঁড়িয়ে ঝগড়া করছে। এটা দেখো, ওরা এখানেই দাঁড়িয়ে আছে। নীলাকে সাহস দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ওরা কথা বলছে কি করে, আর ঝগড়াই বা কেন করছে? আমিও তো তাই ভাবছি, চলো জিজ্ঞেস করে আসি। না, ওরা হয়তো শক্তিশালী, তোমাকে কিছু করে ফেলবে। তাও তো ঠিক, কিন্তু আমি এখন কি করব? কাজ করলে কেমন হয়? কি? মার্বেলকে জিজ্ঞেস করলেই তো হয়। তাই তো, ধরো আমি দেখছি। তারপর আমি আমার মার্বেলটাকে বের করলাম। তারপর জিজ্ঞেস করলাম, মার্বেল আমার প্রশ্নের উত্তর দাও। আগে প্রশ্ন করে তারপর জিজ্ঞাসা করো, হাজারাম কোথাকার। দেখছেন নি কারবার? সামনে একটা মার্বেল আমার এই কেয়ার দেখায়। আরে হারামের বাচ্চা, এটা যদি পৃথিবী হতো না, তবে একটা আসার মারতাম। আর মারতেছে না, কারণ তোরে আমার দরকার আছে। মানে বলতেছিলাম, ওই তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস কেন? তুই ভুলে গেছস এটা দম্ভরাজ্য। এখানে তোর থেকে আমার শক্তি বেশি। আমাকে সম্মান দে, না হইলে। থাক দিতেছি। যারা আগে আমি মায়াবী অস্ত্রটা পাই গেলই, প্রথমে আমি তোরে বিনাশ করব। আচ্ছা মার্বেল, এটা বলো যে এখানে গাছপালা কথা বলছে কি করে, আর এরা ঝগড়াই করছে কেন? আমি বলার আগে নীলা বলে দিল, কারণ এটা দম্ভরাজ্য। এখানে পদে পদে দম্ভ। এখানের কোনো কিছুই ভালো কথা বোঝে না। এখান থেকে তোমাদের দম্ভ করে জিততে হবে। দেখছেন আমি রাজা খালেদ সূর্য, আমাকে তুই করে বলছে। আর নীলা কার মেয়ে, যেটাকে তুমি করে বলছে। থাক, আমি আর মার্বেলের সাথে কথাই বলবো না। আচ্ছা, ধন্যবাদ। তারপর আমি মার্বেলটাকে পকেটে রাখতে যাবো, অমনি ওই হাতারাম, আস্তে রাখ, নয়তো ব্যথা পাবো। আমি আর কিছু বললাম না। আস্তে করে পকেটে রেখে আমি আর নীলার সামনে এগোতে থাকলাম। কেমন নির্জন জায়গা, দিন থাকা সত্ত্বেও সূর্যের কোনো আলো নেই। আমি আর নীলা একে অন্যের হাত ধরে এগোতে থাকলাম। গাছ গাছালের কাছে যেতেই, কে তোরা? একটা গাছ কর্কশে গলায় বলে ওঠায়। নীলা ভয়ে আমার হাতটা শক্ত করে ধরলো, ও মায়া কুমারী। আর আমি মায়ার আমাকে বলতে না দিয়ে নীলা বলতে লাগলো, ও মায়া কুমার। আমি নীলার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। নীলা আমাকে ইশারা দিয়ে থামতে বলল, কি চাই তোদের এখানে? আমরা রাজ দরবারে যেতে চাই, একটু কথা বলবেন? এত সহজে তো বলবো না। কি করলে বলবেন? আমাদের এখানকার রূপ পাল্টে দিতে হবে। মানে? আমাদের এখান থেকে সকল দম্ভ তোমরা দূর করে দেবে, কথা দাও। যা বাবা, কি বলে এই গাছ? ওদের আবার কি হলো? গাছগুলো চারপাশটা লক্ষ্য করে বলল, আমি তোমাদের রাজ দরবারের পথ দেখিয়ে দিচ্ছি। মনে রেখো, আমি তোমাকে সহজে ছেড়ে দিলেও দারোয়ান তোদের ছাড়বে না। তাদের থেকে ভিতরে যেতে হলে তোমাদেরও ঝগড়া মারামারি করতে হবে। আচ্ছা সে দেখা যাবে, এখন আমরা সেখানে যাব কি করে?
তোমরা চোখ বন্ধ করো, আবার সাথে সাথেই চোখ খুলে ফেলবে। তারপর আমি আর নীলা চোখ বন্ধ করে আবার সাথে সাথে চোখ খুলে ফেললাম। এ কি, আমরা এখন কোথায় যাচ্ছি? এক পলকে এত পরিবর্তন! বাহ, কি উন্নতি এই রাজ্যের! সামান্য গাছপালাও মায়া জানে, কি বলো? তাই তো দেখছি। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? মনে হচ্ছে রাজপ্রাসাদের বাইরে, কারণ ওই যে দেখা যায় রাজপ্রাসাদের গেট। চলো প্রবেশ করি। দাঁড়া, ওই দেখো দূরে দারোয়ান দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওরা ঝগড়া করছে। আচ্ছা, এদের কি খেয়ে দিয়ে আর কাজ নেই, শুধু ঝগড়া করে? আচ্ছা চলো তো দেখি। গিয়ে দেখলাম ওরাও আমাদের মতো মানুষ, ওদের শরীরে মানুষের সকল বৈশিষ্ট্য। আমাদের এভাবে তাকে থাকা দেখে একজন দারোয়ান, কে তোরা? আমরা মায়া কুমারী। তা কি চাই তোদের এখানে? আমরা ভেতরে প্রবেশ করতে চাই। তোদের ভেতরে প্রবেশ করতে দিতাম যদি ভেতরে এখন রাজ দরবার না থাকতো, কিন্তু এখন দিতে পারবো না। ভেতরে সভা বসেছে। কিন্তু আমাদের যেতেই হবে, এবং সভা থাকতে থাকতে যেভাবেই হোক। তারপরে দুজনেই চারপাশটা লক্ষ্য করলো এবং বলল, আচ্ছা যাও, তবে মনে রেখো আমাদের কাছ থেকে এত সহজে ছাড়া পেলেও রাজার কাছ থেকে এত সহজে ছাড়া পাবে না, তাই সাবধানে থেকো। আচ্ছা এলা বলে কি? প্রথমে মার্বেল বলল, গাছ আমাদের এত সহজে ছাড়বে না, কিন্তু গাছ আমাদের এমনি এমনি ছেড়ে দিল। তারপর গাছ বলল, দারোয়ান সহজে আমাদের ছাড়বে না, কিন্তু দারোয়ান আমাদের এমনি এমনি ছেড়ে দিল। এখন দারোয়ান বলছে রাজা আমাদের এত সহজে ছাড়বে না। আসলে এরা চেয়েছেটা কি? ধন্যবাদ ভাইয়া, তোমরা আসতে পারো। তারপর আমরা চলে এলাম। নীলা, তুমি কি কিছু বুঝতে পারছো? কি? তারপর আমি আমার ভাবনার কথা নীলাকে বললাম। নীলা বলল, এটা তো ভেবে দেখিনি। যাই হোক, চলো ভিতরে। চলো। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে যা বুঝলাম তাতে মনে হলো তার জন্য আমাদের অপেক্ষায় ছিল। কারণ রাজা বলল, আসার পথে আমাদের কোনো ঝামেলা হয়নি তো? না তো, কিন্তু আপনি কি করে জানলেন আমরা আসবো? বাচ্চাকে খেয়ে দুজনে একসাথে বললাম, না মানে কিছু না, তোমরা বিশ্রাম নাও। প্রহরী এদের বিশ্রামে কক্ষ নিয়ে যাও। তারপর আমাদের বিশ্রাম কক্ষে নিয়ে যাওয়া হলো। আমি ভাবতে লাগলাম, আমাদের মতো তাদেরও কি কোনো উদ্দেশ্য আছে? কি তাদের উদ্দেশ্য? তারপর কিছুক্ষণ পরে শুনতে পেলাম বাইরে কোলাহল। মনে হলো মহা ঝগড়া লেগেছে। নীলা এসে শুয়ে পড়লো, মনে হলো ঘুমিয়ে গেছে। তাই আমি বাইরে উকি মারলাম। উকি দিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ উকি দিয়ে দেখলাম লাইট স্পিড, সেনাপতির গুপ্তচর বাইরে উঠতেছে। আমি নীলাকে ডাক দিতে চেয়েছিলাম, কিন্তু ঘুমাচ্ছিল তাই ডাক দিলাম না। আমি দেখতে লাগলাম, দেখলাম লাইট স্পিডকে দেখে সবাই আরো বেশি ঝগড়া করছে। কি হচ্ছে এটা? নিশ্চয়ই কোনো রহস্য আছে। কিছুক্ষণ পর লাইট স্পিড চলে গেল। আমি রাজামশাইয়ের কাছে গেলাম, গিয়ে দেখলাম রাজামশাইয়ের চোখে পানি। বললাম, রাজামশাই। হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো? ভয় পাবেন না, ও চলে গেছে। ও, এখন বলুন এখানে এসব কি হচ্ছে? এসব তুমি জেনে কি করবে? কারণ আমি রাজা খালেদ সূর্য, আর লাইট স্পিড আমার রাজ্যের বাসিন্দা। কিছুদিন পর আমি আবার রাজা হব সে রাজ্যের। আপনি বলুন। তাহলে শুনুন। তারপর রাজা যা বললো তা শুনে আমি কি করব বুঝতে পারছিলাম না, কারণ উনি বলছেন, তাহলে শুনুন। কি ব্যাপার? আমি বললাম, আমি মায়াবী রাজ্যের রাজা। আর এটা উনি এমনভাবে নিলেন, মনে হচ্ছে উনি আগে থেকেই জানতেন যে আমি মায়াবী রাজ্যের রাজা। আচ্ছা দেখা যাক কি হয়, বলেন। তারপর রাজা বলতে লাগলেন, অনেকদিন আগের কথা, একটা রাজ্য ছিল, অনেক আনন্দময় রাজ্য ছিল সেটা। সর্বদা হাসি খুশি থাকতো এই রাজ্যে। তাই অনেক রাজ্য রাজারা একত্র হয়ে এর নাম দিয়েছিল আনন্দভূমি। লোকে এটাকে আনন্দ রাজ্য নামেই চিনত। অনেক সুখেই চলছিল তাদের দিনগুলি। রাজা একদিন রাজসভায় বসেছিল। এমন সময়, মহারাজের জয় হোক। বলো প্রহরীর কি সংবাদ? আমাদের এখানে এক ভিনদেশী যুবক এসেছে, সাথে তার স্ত্রী সন্তানও আছে। সবাই কান্না করছে আর আপনার সাথে দেখা করতে চাচ্ছে। ওদেরকে রাজসভায় পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। তারপর প্রহরী চলে গিয়েছিল। কিছুক্ষণ পর একজন যুবক সাথে তার স্ত্রী সন্তানও আসে। সন্তানটি ছোট থাকায় সে তার বাবার কোলে অবস্থান করছে, আর মহিলাটি একা দাঁড়ে কান্না করছে। এ কি, আপনারা কান্না করছেন কেন? এই রাজ্য তো কেউ কান্না করে না। আচ্ছা, আপনাদের এখানে আসার উদ্দেশ্য বলুন, দেখি আমি কি করতে পারি। মহারাজা, আমাদের রাজ্যটাকে বাঁচান। কেন, কি হয়েছে আপনাদের রাজ্যে? কিছু শয়তান জাদুঘর আমাদের রাজ্যটাকে দখল করে ফেলেছে। এখন আমি কি করতে পারি? আপনি এমন করে কেন বলছেন মহারাজ? আমি আপনার রাজ্য সম্বন্ধে অনেক ভালো কথা শুনেছি। আমি চাই আপনি আমাদের হয়ে লড়ুন। দেখুন, আমি আমার রাজ্যের উপর কোনো রকম চাপ সৃষ্টি করতে চাই না। আমি আমার আনন্দ রাজ্য নেই শিখেই আছি। না মহারাজ, একবার ভেবে দেখুন, এতে সেই রাজ্যের
প্রজাদের উপকার হবে। আমাকে ক্ষমা করবেন হে ভিনদেশি, আমি আপনাদের সাহায্য করতে পারলাম না। সেনাপতি, আমার বাহন প্রস্তুত করো আর রাজকন্যা সাপুনিকে তৈরি করো, আমরা এখন শিকারে বের হব। রাজকন্যা জন্মের পরেই রানী মারা যায়, তাই রাজা যেখানেই যায় তার মেয়েকে নিয়ে যায়। মহারাজ, একবার ভেবে দেখুন, দয়া করুন। তখন রাজা আর কিছু না শুনে বেরিয়ে যেতে লাগলো, আর সেই 3জন ব্যক্তি সেখান থেকে মন খারাপ করে চলে গেল। তারা চলেই যাচ্ছিল সেই পথ দিয়ে যে পথে রাজা শিকারে বের হয়। রাজা তার সকল অস্ত্র নিয়ে সেই রাস্তায় দিয়ে যাচ্ছিল। হঠাৎ রাজা দেখতে পেল একটা বড় হরিণ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, তাই তার মায়াবী তীর তাক করলো সেই হরিণের দিকে। রাজা এটা জানতো না যে সেই হরিণের কিছু দূর দিয়ে সেই 3জন ব্যক্তি যাচ্ছিল, তাই রাজা তীর তাক করে মেরে দিল। কিন্তু হরিণটি দেখেই দৌড় দিল, আর সেই তীর গিয়ে লাগে মহিলাটির পেছনে, আর সাথে সাথেই মহিলাটি মারা যায়। রাজা কিছু বলার আগেই সেই লোকটি বলে উঠল, এটা আপনি ঠিক করেননি মহারাজ। আপনি বলেছেন আমাকে সাহায্য করবেন না, তাই আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু আপনি। মাফ করবেন, আমি আসলে দেখতে পাইনি। কান্নার কারণে আর বলতে পারেনি। রাজা তার মেয়েটিকে কোলে নিয়ে রাজার একথা শুনে সেই লোকটি অনেক রেগে যায় আর অভিশাপ দেয় তাকে। এই আপনার নীতি কথা, আপনার এই কার্য অনুচিত, তাই আপনাকে এর ফল ভোগ করতে হবে। আমি মায়াবী রাজ্যের সেনাপতি রাহুল রায় এই অভিশাপ লোকের ভেতরে এরকম অভিশাপ দিচ্ছি যে আপনি এই মুহূর্তে একটি সাপ হয়ে যাবেন। এমন একটি সাপ যে সাপের গন্ধে সকল পাখিরা এবং সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনাকে খেতে এমন একটা পাখি আসবে যার শক্তি অপরিসীম। সে যদি আপনাকে খুঁজে না পায় তবে আপনার রাজ্যের মানুষকে গিলে খাবে। যদি না আপনার মূলক খুমড়া করে থাকেন, কেননা এই পাখিটি হাসি মুখের মানুষদের দেখতে ভালোবাসে। দ্বন্দ্ব রাজ্য হয়ে যাবে আপনার এই আনন্দ রাজ্য। কথাটা বলেই সেই অভিশাপ গোলক ছুঁড়ে মারে রাজার দিকে, কিন্তু রাজার কোলে সেই রাজকুমারী থাকায় সেই অভিশাপ গোলক গিয়ে পরে রাজকুমারীর গায়ে। সাথে সাথেই রাজকুমারীর সাপুনি সাপ হয়ে যায় আর পালিয়ে যায় রাজার কোল থেকে, আর চারিদিক অন্ধকার হয়ে আসে। রাজা কান্না করে বলতে লাগলো, এখন তোমার কি হলো? হলো তো লক্ষ্যভেদ। আমার গায়ে পড়া গোল কটা কি পড়লো আমার মেয়ের গায়ে? আপনি দয়া করুন, ফিরিয়ে নিন এই অভিশাপ। রাহুল অনেকক্ষণ ভেবে নিজের ভুল সূত্রে নিয়ে বলতে লাগলো, এই অভিশাপ এত সহজে সরায় না। একদিন এমন এক মানব আসবে যার বাম হাতের কানুয়ে থাকবে চাঁদের মতো টোটো। সে যদি নিজ ইচ্ছায় তার শরীরের রক্ত দিয়ে আপনার মেয়ের মুখে দেয় তবেই এই অভিশাপ মুক্ত হবে। কিন্তু কবে আসবে সেই যুবক? এতদিন কি আমার মেয়ে বেঁচে থাকবে? আসবে, আসতেই হবে তাদের। আর সেই পাখিটা যেন সাপুরের কোনো ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা আমি করব। এটা বলেই সেনাপতি তার মায়া শক্তি দিয়ে সেই গর্তটাকে ঘিরে দিল। কোনো অশুভ শক্তি এর ভিতরে প্রবেশ করতে পারবে না। এটা বলেই রাহুল চলে আসলো তার মেয়েকে নিয়ে সেখান থেকে। এই হলো কাহিনী। তারপর আপনি আসলেন, আর আপনার হাতের ওই টোটো দেখেই সবাই বুঝে গিয়েছিল যে আপনি এসেছেন আমাদের আনন্দ রাজ্যকে ফিরিয়ে দিতে। রাজা চোখ মুছতে মুছতে বললেন কাহিনীটা। আমি আমার সেনাপতির হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে আবার আগের মতো সুস্থ করে তুলবো। দয়া করুন, একমাত্র আপনিই পারবেন আমার মেয়েটাকে ভালো করতে। আমার পাপের শাস্তি আমার মেয়ে ভোগ করছে, দয়া করুন। আচ্ছা, আমি এখন বিশ্রাম কক্ষে যাচ্ছি। আমি আমার সঙ্গীকে নিয়ে আমি রুমে আসতে লাগলাম আর ভাবতে লাগলাম, তার মানে এখনো আমার সেই সেনাপতি বেঁচে আছে, হয়তোবা আমার 2.5 গুণ বেশি বয়স, কিন্তু কোথায় আছেন তিনি? এসব ভাবতে ভাবতে রুমে চলে এলাম। এসে দেখি নীলা এখনো ঘুমিয়ে আছে। আমি নীলাকে ডাক দিলাম, নীলা, নীলা। ইস, একটু শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? তুমি এদিকে ঘুমিয়ে আসো আর এদিকে কত বড় কাণ্ড হয়ে গেছে। আহারে, একটু ঘুমিয়েছি তার জন্য মনে হচ্ছে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। মহাভারত আবার শুদ্ধ ছিল কখন? এসব বাদ দাও, এখন বলো কেন ডাক দিছো? লাইট স্পিড এসেছিল এই রাজ্যে, আর সে কিছুদিন পর পর এখানে আসে। কি? লাইট স্পিড? তুমি কি এর কারণ জানো? জানি। বলো না। তারপর আমি নীলাকে সব বললাম। তারপর নীলা যা বললো তা শুনে আমি অবাক। নীলা বলল যে
এরকম একটা কাহিনী যেন আমি আরো কোনো স্থানে শুনেছি। নীলা, মনে করার চেষ্টা করো, হয়তোবা এটার দ্বারা আমাদের অনেক উপকার হবে। মনে পড়ছে না তো। তাহলে আর কিছুই করার নেই, এখন আমাদের সেই মানচিত্রটা খুঁজে বের করতে হবে। আর এটা করতে হলে রাজাকে খুশি করতে হবে, আর রাজাকে খুশি করতে চাইলে শাপুনিকে অভিশাপ মুক্ত করতে হবে। তার মানে হলো আমরা যদি শাপুনিকে অভিশাপ মুক্ত করতে পারি তবেই মানচিত্র আমাদের হাতে চলে আসবে। না নীলা, আমার মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে, কারণ আমরা মানচিত্রটা খুঁজতে এসেছি আর পিশাচ কি চুপ করে বসে আছে? আমার তো মনে হয় না। তাই তো। আচ্ছা, এইসব কথা বাদ দাও, এখন আমাদের শাপুনিকে মুক্ত করতে হবে। কিভাবে? শাপুনি হয়তো এখন অনেক বড় হয়ে গেছে, যার কারণে ওর শক্তি বেড়ে গেছে। কারণ আমরা যদি তার কাছে যাই তাহলে সে এত সহজে আমাদের কাজ হাসিল করতে দেবে না। ঠিকই বলেছ। তাহলে চলো আমরা আমাদের মায়া শক্তি ব্যবহার করে আগে দেখে আসি ওইখানের অবস্থা। কিন্তু রাজা? না, এখন রাজাকে জানানো ঠিক হবে না, যা করার আমাদেরই করতে হবে। তাহলে চলো। তারপর আমি নীলাকে নিয়ে উড়ে চলে গেলাম সে রাস্তা দিয়ে, কিন্তু শাপুনি কোথায় আছে সেটা আমরা জানি না। খালেদ, বলো নীলা। শাপুনি কোথায় আছে? কিছুতে দেখা যাচ্ছে না। আমিও তো তাই ভাবছি, শাপুনি কোথায় আছে বলো তো। চলো আমরা মায়া শক্তি দিয়ে দেখার চেষ্টা করি। এখানে আমার একার মায়া শক্তি কাজ করবে না, যা করার দুজনকে করতে হবে। তাহলে চলো দুজনেই চেষ্টা করি। তারপর আমি আর নীলা একসাথে মায়া শক্তি ব্যবহার করছি, অনেক কষ্টে সফল হলাম। আমি জানতে পারলাম সেই গর্ত আমাদের আশেপাশে আছে। আমি নীলাকে বললাম, নীলা চলো আমরা এখান থেকে হেঁটেই যাই, নয়তো খুঁজে পাবো না। চলো। তারপর আমি আর নীলা মাটি দিয়ে হেঁটে যাচ্ছি। এতক্ষণ আকাশপথে যাচ্ছিলাম, কিছুক্ষণ হাঁটলাম আর ভাবতে লাগলাম, রাজা বলেছিল সাপটার শরীরে একরকম গন্ধ বিরাজ করবে, কিন্তু সেরকম কোনো গন্ধ পাচ্ছি না। তবে কি এই গন্ধ শুধু লাইট স্পিডের জন্য হতে পারে? কিছুক্ষণ দুজনে একসাথে হাঁটলাম, তারপর দুজনেই ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু সাপটাকে পেলাম না। আমি নীলাকে বললাম, নীলা চলো একটু বসে যাক, অনেক ক্লান্ত লাগছে। চলো, আমিও অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপর আশেপাশে তাকলাম, দেখতে পেলাম একটা বড়, অনেক বড়ই গাছ। আমি আর নীলা সেখানে গিয়ে বসলাম। বসে আমরা আলাপ করছিলাম। গাছের পিছন থেকে কিছু একটা আওয়াজ পেলাম। আওয়াজটা অনেক ভয়ঙ্কর থাকায় আমি আর নীলা দুজনেই ভয় পেয়ে যাই। তারপর আমি আর নীলা একসাথে পিছনের দিকে তাকলাম। পিছনে তাকে তো আমি অবাক, মস্ত বড় এক সাপ আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। আমাকে আর নীলাকে এক নিমেষেই গিলে খেতে পারবে এই সাপ। সাপটাকে দেখে নীলা আমার শক্ত করে জড়িত হলো। আমারও ভয় হচ্ছিল, তবুও ভয় পেলে চলবে না, তাই নীলাকে সান্ত্বনা দিতে লাগলাম। নীলা ভয় পেও নয়, হয়তো এই সেই সাপ যাকে আমরা খুঁজতে এসেছি, নয়তো এরকম সাপ হতে পারে না। কিন্তু ও তো আমাদের খেয়ে ফেলবে। এখন আমায় জোর ধরেই আজ রেখেছে, ভয় পেও না, আমি আসি তো। ওদিকে সেই সাপটাও এখন আমাদের দিকেই করেই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। না না, এ হতে পারে না, আমাকে বাঁচতে হবে, নীলাকে বাঁচাতে হবে, আমার রাজ্যকে বাঁচাতে হবে, কিছু একটা করতে হবে আমায়। নীলা, আমাদের এভাবে হেরে গেলে চলবে না, একটা কিছু করতেই হবে। চলো মায়া শক্তি ব্যবহার করি। চলো। তারপর নীলা আর আমি একসাথে মায়া অগ্নিগুলো ছুড়ে মারছি সাপটার দিকে। এ কি, সাপটা তো আমাদের অগ্নিগোলক খেয়ে ফেলছে, এটা কি করে সম্ভব? এভাবে হবে না নীলা। তাহলে কি করব আমরা? চলো আমরা দুজনে একসাথে চেষ্টা করে দেখি কি হয়। তাহলে শুরু করো। তারপর নীলা আর আমি একসাথে মিলে একটা বড় অগ্নিগোলক তৈরি করলাম। তারপর সেটা সাপকে তাক করে ছুঁড়ে মারলাম। এবার কাজ হয়েছে, মনে হয় সাপটা ব্যথা পেয়েছে, কিন্তু বেশি কিছু হয়নি। নীলা, সাপটা তো আরো রেগে গেছে। আমাদের আরো সাবধান থাকতে হবে। নীলা বলতে না বলতেই সাপটা তার লেজ দিয়ে বাড়ি দিয়ে আমাদের দুজনকে দুদিকে ছিটকে দিল। তারপর সে তার লেজ দিয়ে নীলাকে ধরে ঘাড় মুখের কাছে নিয়ে গেল। এবার শুধু খাবে। খালেদ, আমাকে বাঁচাও। নীলা কান্না মাখা সুরে আমাকে বলছে। এতে আমার যে কি কষ্ট হচ্ছে সেটা আমিই জানি। কি করব আমি, করে বাঁচাবো আমি নীলাকে? আমিও কান্না করছি। না শাপুনি, তুমি এটা করতে পারো না। কি ক্ষতি করছে আমরা তোমার? আর নীলাই বা কি ক্ষতি করছে? যদি খাবার হয় তাহলে আমাকে খাও, নীলাকে ছেড়ে দাও, ছেড়ে দাও নীলাকে। কিন্তু সাপটা আমার কোনো কথাই শুনছে না। সে নীলাকে মুখের কাছে ধরে রেখেছে তার লেজ দিয়ে। খালেদ, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি এখান থেকে চলে যাও, তোমার অনেক দায়িত্ব, চলে যাও এখান থেকে। নীলা নিজেকে সামনে নিয়ে বলছে, না আমি তোমাকে ছেড়ে যাব না, তা যদি আমার মরণ হয় তবে হোক। আমি নীলাকে বিশ্বাস দিয়ে বললাম, কিন্তু এখন আমি কি করব, কি বা করার আছে আমার এমন সময়? খালেদ, আপনি আপনার হাত কেটে তার রক্ত শাপুনির শরীরে স্পর্শ করুন। কোথা থেকে যেন রাজা এসে বললেন, কিন্তু আমি এখন হাত কাটার জন্য অস্ত্র কোথায় পাবো? আমি তো মায়া শক্তি দিয়ে ছুরি বানাতে পারি না, এক কলম তো বানাতে পারি। সাথে সাথে একটা কলম বানিয়ে ফেললাম।
আমার ডান হাতটা কেটে দৌড়ে গিয়ে সাপটার দিকে। সাপটা তখন নীলাকে নিয়েই ব্যস্ত। আমি আমার হাত থেকে অনেকটা রক্ত মাখিয়ে দেই সাপটার গায়ে। সাথে সাথে সাপটা ছোট রূপে আসতে থাকে। এমন সময় সাপটা নীলাকে ছেড়ে দেয়। নীলা সারা পেয়ে দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি নীলা দুজনেই কান্না করছি। আমার খুব কান্না আসছিল। একজন নিষ্পাপ হৃদয়ের মানুষকে আজ হারিয়ে ফেলতাম। তাই আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখি। সেই সাপটা এখন মানুষের রূপ ধারণ করছে। তারা বাবা মেয়ে সেখানে কান্না করছে। আমার সেদিকে খেয়াল নেই। আমি আমার জান ফিরে পেয়ে গেছি। আর কিছু চাই না আমার। কিছুক্ষণ পর আমার পেটে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। তা আমি নীলাকে ছেড়ে দিয়ে পিছনে ফিরলাম। পিছনে ফিরে আমি অনেকটা অবাক হয়েছি, কারণ পিছনে ছিল